বিস্ফোরণ কেন হবে? আমাদের পোর্ট হলে আমাদের অ্যাসেট, এটা আমাদের গর্ব। সরকার থেকে যারা বলে যে চিটাং পোর্ট আমাদের বিস্ফোরা, তারা মানে বাংলাদেশ সম্বন্ধে জানে না, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। এই চট্টগ্রাম বন্দর নিয়ে বেশ অনেক দিন যাবৎ হিয়ারিং হচ্ছে। আজকেও আর্গুমেন্ট ছিল। আমাদের আর্গুমেন্টের মেইন প্রণিধানযোগ্য যে বিষয়গুলো ছিল তা হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনারা জানেন ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে, যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতি ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়, এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে, এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের লার্নেড ফ্রেন্ড অন্য দুইজন আছেন, ওনারা ওনাদের উপস্থাপন আদালতে করেছেন, তারা দুই একটা বিষয় এখানে অ্যাড্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ। যেটা ব্যারিস্টার কাসেম কামালের বক্তব্য শুনলেন, এহসান করিম সাহেব বলবেন। আমি মূলত বলেছি যেটা দিস গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের সেই ক্ষমতা নাই। এখন তারা যদি এখানে যারা আসছেন বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা বাংলাদেশের পারমানেন্ট থাকেন না। আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি, এর অনেকে সরকারও আছেন, ইয়েতে আছেন। এবং এটা হলো আপনার আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাসেম কামাল বললো যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না একটা অন্তর্বর্তী সরকার, যে সরকার সীমাবদ্ধতা আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে, এবং এই প্রজেক্টটা কিন্তু সেক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। তো আমরা মহামান্য আদালতকে বলেছি যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সোমোটো
কোর্ট কিন্তু কোনো উদ্যোগ নিতে পারে, কোর্ট রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। আর এখানে তো জনস্বার্থে মামলা করা হয়েছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে। এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয়, এবং ন্যায় বিচার হবে আশা করছি ইনশাল্লাহ। অ্যাডমিনাল সাহেব তো অ্যাডমিনাল বক্তব্য রাখবেন, সেটা ওনারটা রাখবেন। উনি তো একটা সাইডে আছেন, উনি সরকারের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, তার বক্তব্য উনি বলবেন। আমরা আমাদেরটা বলছি, আমরা আদালতে কী বলেছি সেটা আমরা বলছি। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রস্তুত আছে। যদি এইটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে, বিস্ফোরণ কেন হবে? আমাদের পোর্ট হলে আমাদের অ্যাসেট, এটা আমাদের গর্ব। সরকার থেকে যারা বলে যে চিরাং পোর্ট আমাদের বিস্ফোরা, তারা মানে বাংলাদেশ সম্বন্ধে জানে না, বাংলাদেশ মানুষকে ভালোবাসে না। আমি মনে করি, তারা সে শুড ড্র দ্যাট কমেন্ট অ্যাবাউট চিরাং পোর্ট। ধন্যবাদ। সরকার পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে এই রুলের বিষয়ে, তার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল যে এই রুলটা প্রিম্যাচিওর, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়নি, সুতরাং এই পর্যায়ে এসে রিট পিটিশন দাখিল করা যায় না। তিনি আরও বলেছেন যে আইনের কোনো বত্যয় হয়নি, এবং আইন যদি বত্যয় না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রিট পিটিশন দায়ের করা যায় না। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে 5ই আগস্টের পর থেকে এই সরকার যে যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তারাই সমস্ত কার্যকলাপ এবং আইন কানুন, যত আইন আছে সেই আইনের অধীনে যত কাজ করতে পারে তারা করতে পারেন। মূলত এই বিষয়গুলো উপরে আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তর ছিল রিটের প্রিম্যাচুরিটি নিয়ে, অর্থাৎ রিট এখন পর্যন্ত কন্ট্রাক্ট হয়নি সেই বিষয়ে বলার জন্যে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে 2023 সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্যে অনুমোদন দিয়ে গেছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করছে। এবং এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না, এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট 600 কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরও বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায়। যেহেতু পিপিএ অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে যে এই আইনে বলে দেওয়া আছে, একটা বিশেষ পরিমাণ অঙ্কের কথা বলা আছে, অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে, ভায়োলেশন হচ্ছে, ব্যত্যয় হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন বোর্ড অফ গভর্নেন্স কী হবে বলে দিচ্ছে যে রুল অফ বিজনেসে যেভাবে বলে দেওয়া আছে সেভাবে হবে। সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার তাদের সমন্বয়ে গঠিত হবে, কিন্তু এখন পার্লামেন্ট নাই। আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। তার উত্তরে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে 5ই আগস্টের পর যে সরকার এসছেন সে সরকার সমস্ত আইনের অধীনে সমস্ত কিছুই প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা আছে সেগুলো তারা গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের উত্তর ছিল যে স্টেট নেসেসিটির জন্যে যেটা প্রয়োজন, স্টেট নেসেসিটি সরকার চালাতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো নিশ্চয়ই তারা করতে পারেন, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে এই মুহূর্তে এই কন্ট্রাক্টটা হস্তান্তর করাটা স্টেট নেসেসিটি না। সুতরাং এই ক্ষেত্রে আইনের শর্ত মানতে হবে, বিশেষত যেখানে অ্যাপিল ডিভিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সিস্টেম আবার রিভাইভ করে দিয়েছে। সুতরাং সেই সংবিধানে পুনঃস্থাপিত এই প্রবিধান পুনঃস্থিত হওয়ার পরে যে বিধানটা আসে যে তত্ত্বাবধায়কের সময় বা কেয়ারটেকারের সময় কোনো রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না, এবং এই সরকার এই কোনো পলিসি ডিসিশন যদি নিতে পারেন না কনস্টিটিউশনালি, সুতরাং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির নিয়ে অগ্রসর হতে পারেন না। আমাদের বক্তব্য মোটামুটি এইভাবেই ছিল। মোদির যে আদেশ ছিল সেটাই চলবে, এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। না, সেটা একটা বিষয়, কারণ যে কোনো পোর্ট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত শুধু আইসিটি না, অন্যান্য পোর্ট যেগুলো আছে সেগুলো নীতিগত সিদ্ধান্ত শুধুমাত্র পার্লামেন্ট থাকা অবস্থায় আইনের ক্ষেত্রে সম্ভব। আর আইসিটির বিষয় একটা যে বিষয় আছে যে এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না। আইসিটি যেহেতু বিদ্যমান একটা পোর্ট, সুতরাং এটা যদি পরবর্তী সরকার এসে যদি মনে করেন এটা পুনর্নির্মাণ করবেন, তবে পিপিএ এর আন্ডারে, তখন সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু পিপিএ একটা আইন যেরকম আছে সেরকম অবস্থায় এটা বিদেশিদের কাছে এই যেভাবে আছে আচ্ছা, এই যে অ্যাপ্রিহেনশন আবার রিট মেনটেনেবল না, ওটা যেটা বলেছেন সেটা আমাদের উত্তর হচ্ছে এখানে কোনো অ্যাপ্রিহেনশন না, কারণ 2023 সালে সরকার নীতিগত সিদ্ধান্ত দিয়েছে এটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে এই প্রসেসগুলো চলছে। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশের মামলায় ঠিকই এইভাবে সরকার যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সেটার উপর চ্যালেঞ্জ করা হয়েছিল। আমাদের যে রিট পিটিশনটা সেটাও বিগত সরকারের সময় যে সিদ্ধান্ত দিয়েছিল এবং তার উপর পরিপ্রেক্ষিতে যে অগ্রসর করা হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক না, এটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক না। ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলোই যেগুলোতে নতুন করে পোর্ট গঠন করা হচ্ছে বা অন্য কোনো স্ট্রাকচার করা হচ্ছে, এটা বিদ্যমান। এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো কাজ না করে তারা কমিশন নিতে চায়, এটা পার্সোনাল ডেভেলপমেন্ট।